হ্যালো এভরিওয়ান, আমি একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ফ্রি। আমার অনেক পোলাপানদের সাথে কথা বলতে মন যেতেছিল, কজ লাস্ট কয়েকদিন আমার একাডেমিক প্রেশার, তারপর আমার স্টুডেন্ট যেহেতু পড়ায় অনলাইন ব্যাচ ট্যাচ সব মিলিয়ে অনেক প্রেশার হইতেছিল এবং আমি দেখা গেছে স্টুডেন্টদের হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারতেছিলাম না বা ইন্টারাক্ট হইতেছিল না। প্লাস আমি মনে হয় লাস্ট কবে লাইভ করছি আমি ভুলে গেছি, একদমই ইন্টারাকশন নাই। সো ভাবলাম যে আচ্ছা আজকে আসি এবং স্টুডেন্টদের সাথে র্যান্ডমলি মত বিনিময় করি। তো যার যা প্রশ্ন আছে করতে পারো, ইনশাল্লাহ শুনবো। তানজিন আক্তার, হাই হ্যালো। যতক্ষণ আম্মু আমাকে খাইতে ডাকতেছে ভাত আর কি, ডাকলে চলে যেতে হবে। আর সপ্তাহে তো একদিনই বন্ধ থাকে, ওই একটা দিন আর কি একটু মানে কি বলবো, একটা দিন কাটাইতে চাইতে মানে ভালোভাবে কাটাইতে চাই। তোর মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ তোমাদের জানি মনে হয় অনেক অনেক প্রশ্ন। তো যতক্ষণ না পর্যন্ত আম্মু আমাকে ডাকতেছে ততক্ষণ তোমাদের সবার একটু প্রশ্নের উত্তর দিই। মাথায় তেল দেওয়ার জন্য অবস্থা খুব বাজে, আর একদম বেয়ার ফেসে আসছি কারণ আমি অনেক টায়ার্ড এবং আমার ওই মেকআপ টেকআপ করে একদম অফিসিয়ালি লাইভে আসার কোনো ই নেই, মানে এত গুজগাছ করে আসার মতো ধৈর্য সামর্থ্য শক্তি কোনোটাই নাই। আচ্ছা, তোমাদের কার কি প্রশ্ন করতে পারো, ইনশাল্লাহ সবার প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করব। এর আগে আচ্ছা, এর আগে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে 26 ব্যাচ নিয়ে। তো এক একটা এইচএসসির ব্যাচ আসে যায়, মাঝে দিয়ে হয় কি যে এক এক টাইমে এক একটা ব্যাচ হাইপে থাকে। তো 25 ব্যাচের তো সামনে এইচএসসি, সো ওদেরকে নিয়ে হয়তো সব এখন অ্যাডমিশন, ওদেরকে নিয়ে সব একটা ওরিয়েন্টেশন একটা ইয়েতে আছে। বাট 26 ব্যাচে যেটা হয়েছে সেটা হলো হঠাৎ করে 26 ব্যাচের স্টুডেন্ট একটা ক্রাইসিস ফিল করতেছে যে আপু আমরা তো কলেজে ঢুকলাম মাত্র, ওমা এর মধ্যে দেখি ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেল, পড়াশোনা কিছু হয় না, এইচএসসি কেমনে দিব, 25 ব্যাচের পর আমরা অ্যাডমিশন কেমনে পড়বো। আমি 26 ব্যাচের জাস্ট একটা স্টুডেন্টকে পড়ে এবং ও শুরু থেকে আমার কাছে পড়তেছে, একদম একটাই, জাস্ট ওয়ান পিস। বিকজ আমি যখন স্টুডেন্ট কাউকে পড়াই বা চুজ করি, তো তখন আমি চেষ্টা করি যে ও কি ডেডিকেটেড কিনা ওইভাবে সিলেক্ট করতে, পিক করতে। এটা অফলাইন স্টুডেন্ট হোক আর অনলাইন, যে যে স্টুডেন্টের মধ্যে ডেডিকেশন না থাকলে আমি পড়াই না। তো এইটা একটা অনেক বড় জিনিস, বিকজ আমি এত এফোর্ট দিই। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই পর্যন্ত আমার কাছে যত স্টুডেন্ট পড়ছে সবার সাথে আমার অ্যাড আছে, এবং দেখা গেছে স্টুডেন্ট এখন মেডিকেলে সেকেন্ড থার্ড ইয়ারে উঠে যেতে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একজন উঠছে। তো মানে এতটা ডেডিকেশন নিয়ে যখন স্টুডেন্টকে পড়াই তখন আমিও চাই যে স্টুডেন্ট আমাকে ফিডব্যাক দেয়, আমি যতটুকু ডেডিকেশন দিয়ে ওকে পড়াইতেছি। তো যাই হোক, আরেকটা যেটা বলতেছিলাম যে 26 ব্যাচের ক্ষেত্রে একটা জিনিস বলবো কি, যে ওরা হঠাৎ করে একটা ক্রাইসিস ফিল করতেছে যে হোয়াট নাও, এখন কি, আমার তো এইচএসসির অর্ধেক সময় চলে গেছে আর অর্ধেক সময় আছে। ওদেরকে বলবো যে এখনও সময় আছে, নিজের উপর ওয়ার্ক অন করো, ইটস নট টু লেট টিল নাও। কারণ 25 ব্যাচ তোমার অ্যাডমিশনে এখনও যায় না, এইচএসসি দিতেছে। এইচএসসি ভালো করতে চাইলে মডেল টেস্টে টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক এগুলো সলভ করো, অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক একটু ঘাটাঘাটি করো, পড়ার প্রসেসে থাকো। আচ্ছা, মীর শাওন শিকদার আপু নি, থ্যাংক ইউ। সুরঞ্জনা সুরভি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। 26 না 25 ব্যাচদের জন্য হেল্পফুল কিছু বলেন, কদিন পর এক্সাম। নিপা, আচ্ছা 25 ব্যাচের জন্য যদি আমি কিছু বলি, দেখ তোদের এখন 25 ব্যাচের জন্য আমি একটা ব্যাচ আমার রানিং। তো ওই ব্যাচে প্রথমে অনেক পোলাপান ঢুকছে, এমন অবস্থা। আমি কিন্তু ওই মানে কমার্শিয়ালভাবে ব্যাচ চালাই না, আমি খুব ছোটো ছোটো ব্যাচ চালাই, আমার এত ইয়েও লাগবে না, আমি প্রেশার নিতে পারি না এত। আমি একটা ব্যাচ থাকুক, অল্প মানুষ থাকুক, বাট আমি ওদের সাথে 1 to 1 ইন্টারাক্ট করি এবং আমার ব্যাচের প্রত্যেকটা পোলাপানের সাথে আমার যোগাযোগ 1 to 1। শুরুতে অনেক পোলাপান ঢুকলো, দিন গেল পোলাপান কমলো, বাট শুরুতে একদম যারা শুরু করছে, আমার ব্যাচ যখন শুরু হয় আমি কিন্তু নিজে থেকে ব্যাচ খুলিনি, আমাকে স্টুডেন্ট নক দিছে, ওরা কয়েকজন ফ্রেন্ড আছে ওরা পড়তে চায়, তারপর ব্যাচ ওপেন করেন। তখন ভাবলাম ওরা কয়েকজন পড়বে, তাহলে আরও কয়েকজন ঢুকাই। দিন শেষে দেখা গেল কি যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড ছিল, একদম কমিটেড ছিল, ওরাই আছে। এবং ওরা আছে এর মধ্যে একটা কাহিনী কি, ওদের এইচএসসি সিলেবাস শেষ, ভালোভাবে শেষ, ওরা অ্যাডমিশনের জন্য আগে রাখতেছে, এর জন্য আমার কাছে পড়তেছে এবং আমি ওদের একটু আপার লেভেলে নিয়ে পড়াইতেছি। একটু থাকে না অ্যাডভান্স লেভেলে, যে শর্ট সিলেবাসের বাইরের কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওদের পড়াই দিতেছি, যাতে এইচএসসি শেষ হওয়ার পরপর ওরা অ্যাডমিশনে কয়েক ধাপ আগায় থাকে অন্যদের চেয়ে। এবার তুই একটা রেসিং শুরু করবি, তো তুই কী করবি, তুই যদি আগে থেকে আগায় থাকিস বা
থাকে না কিছু মানে প্রিভেন্টিভ মেজার্স, যে আমি আগে থেকে প্রস্তুত হলে তোর দৌড়টা ভালো হবে, তোর ম্যারাথনটা ভালো হবে। বাট তুই আগে থেকে রোগা পড়টা, তুই কোনো রকমে একটা জার্নি শেষ করে আসছিস, তুই অবশ্যই মানে ম্যারাথনটা ভালো করে দৌড়াতে পারবি না, তাই না? তো বলবো তোদের এখনো একদমই যে সময় শেষ তা না। তোর যদি এইচএসসি সিলেবাস একদমই বাজেভাবে পড়া থাকে, এইচএসসিটাকে আগে কভার দে, ঠিক আছে? এরপর এইচএসসি মোটামুটি ভালো আছে তাহলে অ্যাডমিশনের জন্য একটু পর, ঠিক আছে? প্রত্যেকটা আমি আজকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে অনশন লাইফে প্রত্যেকটা একটা করে স্টেজ আছে, ঠিক আছে? এক একটা স্টেজ আছে, ওই স্টেজটা ক্লিয়ার করলে মানুষ পরের স্টেজে যায়। তুই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ার বান্দামি করছিস, যেমন যে করছিস, পড়ালেখা করস নাই, এখন এইচএসসি কেমনে ভালো করবে আমাকে বুঝা। এবং আমি ওই রকম বিশ্বাস করি না যে আপু 1 মাসে আমার জীবন বদলে গেছে। হ্যাঁ বদলাইতে পারে, বাট আহামরি না। যে বাচ্চা 2 বছর ধরে পড়তেছে ওর সাথে কম্পারিজনে খুবই কম। আর ওই 1 মাসে যদি তুই কুত্তার মতো ডেডিকেশন দেস, দিন রাত এক করে পড়াস, তাহলে যদি একটু ইমপ্রুভমেন্ট হয়, এটা হলো গিয়ে রিয়েল কথা, ঠিক আছে? যে শর্টকাট, আমি বিশেষ করে লাইফে কোনো শর্টকাট নেই, একদম কোনো শর্টকাট নাই লাইফে, পুরা লং কাট তোর লাইফের ক্ষেত্রে। যে অনেক দিন ধরে যারা পরিশ্রম করে একটা মানে একদম কনস্ট্যান্টলি, ওরাই ভালো করে, ঠিক আছে? তো 25 ব্যাচকে বলবো যে তুই যদি আগে থেকে সেই পরিশ্রমটা না করস, এখনো যে কদিন সময় আছে পরিশ্রমের লেভেল বাড়া। আগে যারা এইটুক এত আগায় আছে ওদের চেয়ে তুই যদি এখন একটু একটু করে বাড়াস, এভাবে হবে না। মানে নিজেকে এক্সেলারেট কর, নিজের ত্বরণ যেটা ওটা এক্সেলারেশন বাড়ায় এই জায়গায় আসার ট্রাই কর। আপু একটা কোশ্চেন ছিল, করার জন্য বেস্ট হবে পড়ার জন্য আইপ্যাড আর খাতা ইজ ফার্স্ট ইন দ্য বেস্ট। আচ্ছা, যদি টাকা পয়সা থাকে, ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে, আইপ্যাড ইজ দ্য বেস্ট অপশন। আমার মানে মেডিকেল লাইফে আইপ্যাড অনেক হেল্প করছে, অনেক। বাট কয়েকদিন আগে দেখলাম কি একটা গ্রুপে ওইখানে একটা র্যান্ডম অ্যানোনিমাস পোস্ট দিচ্ছে, যা আমি বলছি যে আইপ্যাড কেনা বাধ্যতামূলক, বাট অনেকের তো সামর্থ্য নাও থাকতে পারে। ভাই আমি কখনোই বলি নাই যে সামর্থ্য না থাকলে জোর করে বাপ মাকে পাড়া দিয়ে আইপ্যাড কিন। তোর যদি সামর্থ্য থাকে, তোর বাবা মা যদি ফিনান্সিয়ালি ঠিকঠাক থাকে, তাহলে ঠিক আছে তুই আইপ্যাড কিনে পড়ালেখা কর, তোর স্টাডি ম্যাটেরিয়াল। যেমন আলহামদুলিল্লাহ আমার আইপ্যাডটা আর কত 3 বছর রানিং, এবং এটা আমার আম্মু আমাকে কিনে দিচ্ছিল, এবং আমি এটা থেকে এতটা উপকৃত হয়েছি বলার পর। এর জন্য ফ্র্যাঙ্কলি আমি পোলাপানদের এটা সাজেস্ট করি, আইপ্যাড কিনলে আমাকে কেউ কমিশন দিবে না ভাই। আচ্ছা, এইচএসসি 25 একাডেমিকের দিকে বেশি কনসেন্ট্রেশন করবো না অ্যাডমিশন? বারবার বলতেছি তোর মানে একাডেমিক 100-এ 100 পুরো। আপু আমার একাডেমিক সব শেষ, আমি ইনশাল্লাহ এইচএসসি জিপে ফেল পাবো, তাইলে তুই অ্যাডমিশনে ফোকাস কর। তোর সাহস থাকতে হবে, বুঝে গেছে? তোর যদি সাহস না থাকে, কলিজা না থাকে, তাহলে তুই ধর আপু আমি অ্যাডমিশনের কোনো একটা অনলাইন কোর্সে ভর্তি হয়েছি 6-7 হাজার টাকা দিয়ে, কিন্তু আমি একদিনও ক্লাস করি না, কারণ আমার ভয় লাগে ওইখানে পড়লে যদি এটা না হয়, তাহলে তুই টাকাটা দিছিস কেন? বেশিরভাগ স্টুডেন্ট অনলাইনে এখন আমি তো অনেকের সাথে যোগাযোগ আছে, অনলাইনে এখন স্টুডেন্ট ভর্তির হার অনেক কম। কারণ প্রথমত স্টুডেন্ট এখন এত ডেডিকেটেড না, ঠিক আছে? যারা প্রথমে দেখা গেছে কি ওরা তো একাডেমিক কোর্স কিনে দেখছে, নিজেরাই পড়ে না, ওদের তো ধরে বসে পড়ানো লাগে। এখন ওরা অনলাইনে এতটা কোর্স কিনতেছে না, ওরা ফিজিক্যাল একজন টিচার ওদেরকে ধমকাবে, বকবে, ওইটা ওইরকম যায় আর কি। যাই হোক, তো তোর যদি নিজের উপর ভরসা থাকে, সাহস থাকে যে হ্যাঁ আপু আমার এইচএসসির সিলেবাস কমপ্লিট, আমি অনেক ভালো করে পড়ছি এবং আমি সামনে অনেক ভালোভাবে এইচএসসি দিতে পারবো, আমার এখন একটু সময় আছে, আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিই, ওকে গো ফর ইট। মানা করছে কে? আপু আপনার পড়ানো সেরা। আমি তো ফ্রি ক্লাস খুব একটা দেই না, আমি জানি তুই সেটা কেমনে বললি। যদি কোনো ক্লাস আগে করা হয়ে থাকে তাহলে থ্যাংক ইউ। আর ফ্রি ক্লাস না দেওয়ারও একটা কারণ আছে, সেটা হলো গিয়ে ফ্রি ক্লাসের কদর পোলাপান করে না। আমি অনেকদিন আগে একটা উদ্ভিদ সাহিত্যের উপর ক্লাস নিতে বসছি, এবং ক্লাস নিতে গেলে কিন্তু এইসব ক্লাসের আমাদের অনেক কিছু হয়, মানে অনেক পিছিয়ে ব্যাক এন্ডে পরিশ্রম লাগে, যেহেতু ফ্রি ক্লাস। তো এর ওই অনুপাতে স্টুডেন্টের রেসপন্স পাওয়ার পর আমার মন খারাপ হয়েছে। এরপর আমি ঠিক করছি যে পেইড ব্যাচে স্টুডেন্টদেরই যা দেওয়ার দেই, বাট মাঝে মাঝে আবার ইচ্ছা হয় যে দেখি স্টুডেন্টদের জন্য একটু ফ্রিতে কাজ করি, বাট সময় হয় না। ট্রাস্ট মি, শিডিউল এত বিজি থাকে এবং এতই মেন্টালি ফিজিক্যালি এত প্রেশার থাকে যে ধরো সিনিয়র অনেক টিচার যারা আছে এর থেকে তাদের প্রফেশনই এটা, তারা পড়ায়, তাদের এর বাইরে খুব একটা অনেক বেশিরভাগই এটাই প্রফেশন, এর থেকে পড়ানোই প্রফেশন, বেশিরভাগই স্টুডেন্ট না খুব একটা। আর যারা পারে মাশাআল্লাহ তারা তো সবই চালাইতে পারে, বাট আমার পড়াশোনাটাকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই, যে আমার একাডেমিক
দিকগুলো আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট প্রায়োরিটাইজ করি, এরপর আমার এই এডটেক বা তোদেরকে নিয়ে কাজ করা, এই জন্য কম সময়ে দেওয়া হয়। এক্সামে পারফর্ম করতে পারি না, কলেজে 2 বার A+ মিস করছি, A+ পাইতে চাই। তোর মনে হয় কিসের ভিত্তিতে তোর মনে হয় যে তোর প্রিপারেশন ভালো? মডেল টেস্ট দে, মডেল টেস্টগুলো দিয়ে দিয়ে নিজেকে যাচাই কর যে ওকে আমার প্রিপারেশন ভালো নাকি খারাপ, ঠিক আছে? আর এক্সামে ফুল পারফর্ম করতে না পারার একটা, তোর কথা শুনে যেটা বললো ওভার কনফিডেন্স থাকলে মনে হয় যে আমি হনু, আমি সব পারি, বাট এক্সাম হলে গিয়ে তোর ইয়েটা ধরা পড়ে। সো রিয়েল লাইফ এক্সাম হলে গিয়ে যদি ধরা পড়ে, এর জন্য মডেল টেস্ট দিলে অনেক মানুষের ভুল ধরা পড়ে এবং গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট আসে। ফার্মগেটে হোস্টেলে থাকলে কোচিং কোর্স মিললে ভালো হবে, অনলাইন ক্লাস ইফেক্টিভ বেস্ট প্যাটার্ন পেতে। আচ্ছা, অনেকের না এরকম থাকে 25 ব্যাচের অনেকে হয়তো ফার্মগেটে হোস্টেলে সব বুকিং দিয়ে ফেলছে, তারপর আমি ফার্মগেটে কোচিং করব। ফার্মগেট, আচ্ছা প্রথমত ফার্মগেট হলো কি একটা, আমার কাছে হিস্টোরিক্যাল প্লেস লাগে, মানে এই জায়গাটা আসলে কোনো তুলনা হয় না। আমি একদম উইদাউট এনি বায়াসনেস যদি বলি, আমি নিজে বাড্ডা থেকে বনশ্রী শান্তিনগর ব্রাঞ্চ অনেক কাছে, আমি নিজে বাড্ডা থেকে ফার্মগেট বাসে ঝুল্লা দেওয়ান বাসে ঝুল্লা ফার্মগেট কোচিং করছি। প্রথম রিজন আমার হলিক্রস কলেজ ছিল, এমনিও ফার্মগেট যেতে হইতো। সেকেন্ড রিজন আমার কাছে ফার্মগেট একটা যুদ্ধক্ষেত্র লাগতো, লিটারেল যুদ্ধক্ষেত্র, এবং আমি ফিল করতে পারতাম ফার্মগেটের ব্যাপারটা, যেখানে কিছু একটা হইতেছে। এখানে পোলাপানরা অনেক সিরিয়াস, ঢাকার বাইরে থেকে অনেক পোলাপান আসে। আমরা যতই বলি অনলাইনে পড়ো, অনলাইনে পড়লে অনেক হ্যান হবে ত্যান হবে, বাট এখন অনলাইনের সেক্টরটা কেমন হয়ে গেছে, এক একটা কোর্সে হাজার স্টুডেন্ট ভর্তি হয়, টিচারের 1-to-1 ইন্টারাকশন নাই, ঠিক আছে? এর জন্য আমি ম্যাসিভ লেভেলের কোনো কোর্স আমি নিজেও চাই না, ভয় পাই, বিকজ আমি আমার স্টুডেন্টের সাথে 1-to-1 কমিউনিকেশন করতে পছন্দ করি। তো ফার্মগেটে যেটা হয়, স্টুডেন্টরা ইঁদুরের মতো অ্যাডমিশন সিজনে যে ইঁদুর দৌড় দেখে না, র্যাট রেস, কনকর্ড টাওয়ারের যে বিল্ডিংটা, আমি রেটিনা, উন্মেষ আর ইন্দিরা রোডে ছিল মেডিকোর কোচিং করতাম আর কি। তো ওই জায়গা থেকে যদি আমি বলি যে এত স্টুডেন্ট ছিল এবং স্টুডেন্টের মধ্যে যে সিরিয়াসনেস, ফার্মগেটে আমি কিন্তু শান্তিনগরে 2-1 দিন ক্লাস করছিলাম, বাট আমার ভালো লাগে নাই, জানি না শান্তিনগরের পোলাপান্না আমার কাছে টু বি ভেরি অনেস্ট হয়ে গেছে, আমার সিরিয়াস লাগে না, লাইক তারা সাজুগুজু করে টিপটপ হয়ে আসতেছে ক্লাসে, হাহাহি করতেছে, মাইন্ড করলে কিছু করে না, বাট আমার কাছে ওই মোমেন্টে আছে কি ভাই, এখানে তো কোনো সিরিয়াস পোলাপান না। আর ফার্মগেটে ঢাকার বাইরে থেকে যে পোলাপানরা আসছিল ভাই, ওরা এত সিরিয়াস, চোখে মুখে সিরিয়াসনেস, কেউ কারোর সাথে কথা বলে না, টিচার আসছে পড়াইতেছে, ফোকাসড, পরীক্ষা দিতেছে, চলে যেতেছে। আমার এটাই ভালো লাগতেছিল। তুই ধর আপু, আমরা বন্ধুরা মিলে ভেড়ার পালের মতো সবাই একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, সেই ভেড়ার পালের মতো যাই, সবাই দেখা দেখি করে, সবাই এমসিকিউ ফিল আপ করি, হা হি হি করি, এরপর আবার আয়সা পড়ি। ফার্মগেটে এটা হয় না, ফার্মগেটে এত ব্যাচ থাকে, এত পোলাপান থাকে যে তোমার পাশে তোমার বন্ধু বসবে কিনা এটার কোনো খুব একটা গ্যারান্টি নেই। এবং আমি সবচেয়ে বেশি আমার অ্যাডমিশন টাইম একটা জিনিস দেখে খুব অবাক হইতাম, হাসি পাইতো, সেটা হলো পোলাপান একসাথে বন্ধুরা মিলে বসে দেখা দেখি করে এমসিকিউ দিত, সবাই না, কিছু পাবলিক। আমি এটা লজিকই খুঁজে পেতাম না। আর আমি এমন সব ব্যাচে ভর্তি হয়েছিলাম আমার টাইমে, যেই ব্যাচে আমার কোনো হলিক্রসের কোনো ফ্রেন্ড ক্লাসমেট কারোর সাথে দেখা হবে না, এবং আমি কারোর সাথে সলা পরামর্শ করেও সিনিয়র বাদে কারোর সাথে ওই যে একটা আছে না, আসো সবাই একসাথে বসে ডিসিশন নিয়ে একটা ব্যাচে ভর্তি, ভেড়ার পালের মতো। আমার ভেড়ার পাল ছিল না, এত বাঞ্চ অফ ফ্রেন্ড ছিল না, এবং আমি সবচেয়ে বেশি নিজের উপর ফোকাস ছিলাম যে যা হবে আমার আমার মানে আমি একলা লিড করবো অ্যাডমিশনের ইয়েটা, কজ কেউ আমার মানে অ্যাডমিশনের আমি ফেল যদি করি, কেউ এসে আমার চোখে পানি মুছতে আসবে না, কেউ আসবে না আমাকে হেল্প করতে। তো এরকম আমি আরেকটা জিনিস বলি, যেরকম যারা ভেড়ার পালের মতো একসাথে কোচিংয়ে যা ভর্তি, তারপর আমরা সব একসাথে বন্ধুরা মিলে পড়বো, এক্সাম দিব, এদের বেশিরভাগই সাকসেসফুল হয় না। এখন সবাই বিভিন্ন বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, ওদের লাইফে ওরা আলহামদুলিল্লাহ আগায় গেছে, বাট ওই যে মেডিকেলের ফোকাস ওইখানে ওরা হেরে গেছে, ঠিক আছে? সো তোমার যদি অ্যাকচুয়াল ইচ্ছা থাকে যে আপু আমি মেডিকেলে ডেডিকেশন দিয়ে আমি অ্যাডমিশনটা পার করতে চাই, শুধু নিজের উপর ফোকাস করো। আর ফার্মগেটে যদি তুমি টিকে থাকার অ্যাবিলিটি থাকে, আপু আমি সার্ভাইভ করতে পারবো, ফার্মগেটে খাবার বাজে, থাকার পরিবেশ ভালো না, পড়ার পরিবেশ 10 on 10, শুধু পড়তে যদি তুমি আসো ফার্মগেটে, প্রতি বছর অনেক স্টুডেন্ট ফার্মগেটে আসে, এবং অনেক মানে অনেক, এবং ওরা খালি হাতে আসে, ভরা হাতে যায়। যদি সিনেমার অনেকটা সিনেমাটিক, আমি ফার্মগেটে খালি হাতে গেছিলাম হলিক্রসে ভর্তি পরীক্ষা দিতে, আমি জানি না হঠাৎ করে এত গল্প স্ক্যান করতেছে, আমার এখনো মনে আছে, আমি জানতাম না যে হলিক্রসের যে ফর্ম দেয় ওইটা, মানে আমার ধারণা ছিল যে অনেক মানুষ আসে, এবং আসলে অনেক মানুষ হলিক্রসের ফর্ম তুলছে, বাট আমি তখন ওই সময় রোজা ছিল, ভোর 5:30টার দিকে হলিক্রসের গেটে যা বসেছিলাম, এবং আমি একা ছিলাম না, ঢাকার বাইরে থেকে আসা কয়েকজন প্যারেন্টসও ছিল। ভোর 5:30টা পুরো অন্ধকার, আমি ফার্মগেট অন্ধকার দেখছি,
এরপর আলো ফুটলো, ঝাড়ুদাররা এসে ঝাড়ু দেওয়া শুরু করলো। আমি কিন্তু ঢাকার, কিন্তু আমি ভাবছিলাম কি বিশাল লাইন হবে, ফর্ম শেষ হয়ে যাবে, এরকম একটা মিসকনসেপশন ছিল। পরে বুঝলাম যে ভাই এরকম কিছুই না, অনেক মানুষ সকাল 10টা বাজে আসছে, 10টা বাজে এসে লাইন ধরে, একটু দেরি হয়েছে 2 ঘন্টা, তারাও ঠিকই ফর্ম তুলতে পারছে। কিন্তু আমি ভোর 5:30টায় গেছি, এবং ওই দিন মানে আমি ফার্স্ট ফার্মগেটে গেছি। আমি ঢাকায় বড় হইলো, আমি মানে আমার ফার্মগেট টার্মগেট বা ঢাকা মেডিকেল আমার চান্স করার আগে আমি যাইনি, মানে আমার এত ঘোরাঘুরি করা হতো না। আমি খুব এই বনশ্রীতে ন্যাশনাল পড়ছি, এর আগে সাউথ পয়েন্টে ছিলাম, গুলশানে ছিল, এটা পরে বাড়িধারা, এইটুক গন্ডির মধ্যে, মৌচাক বা বনশ্রী এইটুক গন্ডির মধ্যে ছিলাম, আমি কখনো ফার্মগেট যাইনি। তো ওই যে ফার্মগেটে গেলাম আমি খালি হাতে, লিটারেলি খালি হাতে, মানে হলিক্রসের সামনে এখন তো বড় এলিভেটেড এক্সেস হয়ে করছে, তখন কিছু ছিল না, আমি সেখানে বসেছিলাম, পুরা সকাল হওয়া দেখছি, এবং আমার এত বিরক্ত লাগতেছিল রোজার মধ্যে যে হ্যাঁ এতক্ষণ কেমনে কি। সেই যে আমি ফার্মগেটে ঢুকছিলাম, আমার এন্ট্রি হয়েছিল, আমি যখন এক্সিট হয়েছি ফার্মগেট থেকে বের হয়েছি, আমি মানে আমার মাই হ্যান্ডস ওয়ার ফুল। আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি, এবং আমি ফার্মগেটের উদ্ভাসে কিন্তু টিচিংও করছি, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, পরে তো আমি অনেক মানে শিফট করছি। তো এই তো ফার্মগেটে তোর যদি ইচ্ছা থাকে, তোর যদি কপালে লেখা থাকে, তুই ফার্মগেট থেকে অনেক কিছু নিয়ে ফিরতে পারবি। আচ্ছা, নিলয় আসছে, নাসিবুজ্জামান, নিলয় হলো আমার অর্থী, আমার ফ্রেন্ড, ওর ভাই। নিলয় এত ভালো একটা ছেলে, আমরা যখন টাঙ্গাইলে গেছিলাম, ও মানে রীতিমতো আমার ছোট ভাই না, আমার বড় ভাইয়ের রোল প্লে করছে, এত ভালো একটা মানুষ। নিলয়, তুই কেমন আছোস? তোর জন্য অনেক দোয়া। আপু, ইনবক্সে অ্যাডমিশনের সময় এইচএসসি 25-এর ডিটেলস সম্পর্কে জানতে চাইছিলাম। আমার ইনবক্স দেখা হয় না, আমি ট্রাই করব। আর আপাতত আমি 25-এর কোনো ব্যাচে কাউকে ভর্তি নিতেছি না, এইচএসসির পর ব্যাচ আসবে, এইচএসসির আগে আমি আর কাউকে ভর্তি নিতেছি না। এইচএসসির আগে এখন আর কয়দিন আছে, তুমি এখন আমার কাছে অ্যাডমিশনের পড়াটা কি করবো আমারে বলো। যা আছে, যারা ইন্টারেস্টেড, এইচএসসির পরে আমি লাইভ করব, ফলো করে প্রচার করব, তখন ওই ব্যাচে ভর্তি হয়ে, ঠিক আছে? আর আগে থেকে জানায় রাখি যে যেহেতু আমার ব্যাচটা 1-to-1 হয়, জুমের মাধ্যমে আমি লাইভ ক্লাস নেই, সো ব্যাচের পেমেন্ট একটু হাই হবে, 2500 থেকে 3000-এর কাছাকাছি। যারা পড়তে চাও আগে থেকে মাথায় ঢুকায় রাখবো। আচ্ছা, মেডিকেলে অফলাইন ক্লাসগুলো কি এফেক্টিভ না অনলাইন? আমি মিক্স করছি, হাইব্রিড, আমি অনলাইন অফলাইন দুইটা ক্লাসই করছি। সবসময় যে সব অফলাইন ক্লাস ভালো হবে এমন না, সবসময় যে সব অনলাইন ক্লাস ভালো হবে এমন না, ঠিক আছে? তো তোর কাছে যদি টাকা থাকে তুই অনলাইন অফলাইন মিক্সড আপ করতে পারোস, বাট অফলাইন কিছু কিছু ক্লাস না, মানে টিচাররা যে মোটিভেট করে না, ট্রাস্ট মি, অ্যাডমিশনে তোর নিজের পড়া যদি 50% হয়, বাকি 50% তুই মোটিভেশনের জোরে, ওই যে আগুনের মতো থাকে না, যে তোকে যে ফুয়েল দেয়, ওই মোটিভেশনটা ফুয়েল দেয়। আমি যে মেডিকোতে সবচেয়ে বেশি ক্লাস করছি, এবং হেডফোন ফলাইছি, মেডিকোর টিচাররা এত মোটিভেট করতো, ট্রাস্ট মি, মেডিকোর অনেক টিচার, আমার সময় টিচার এখন অনেক আপু ইউকেতে আছে, বিদেশে আছে, বাট মানে আমার এত ভাল লাগে তাদের, মেডিকোর টিচার প্যানেল বেস্ট, মানে তাদের ওই যে অফলাইন ক্লাসে যে মোটিভেশন দিত, অনলাইন ক্লাসে অনেক ভালো করছি, মানে সেরা। শুধু মেডিকো না, উন্মেষের যে ক্লাসগুলো করছি আমি, উন্মেষের সঞ্চারী আপুর অনলাইন ক্লাসগুলো বেস্টের উপর বেস্ট, মানে সঞ্চারী আপুর ক্লাসগুলো মুগ্ধ হয়ে থাকতাম আমরা। তারপর উন্মেষে রাইসুল আরাফাত ভাই, ওনারও ক্লাস অনেক ভালো ছিল। সো অফলাইন ক্লাস কিছু কিছু অনেক ভালো পাইছি, আবার কিছু হতাশজনক অফলাইন ক্লাসও পাইছি, যেটা কইরা রীতিমতো আমি উন্মেষে গিয়া বলছি, আপু এটি কারে দিচ্ছেন, এনার ক্লাস তো ভালো লাগে না। আচ্ছা আপু, মেডিকেলের টাইম, আচ্ছা এটা গেছে, হলিক্রস অ্যাডমিশনের গাইডলাইন ইনশাল্লাহ দিব এসএসসি পরে। টু বি অনেস্ট, হলিক্রসের না অ্যাডমিশনের জন্য তোর আহামরি কোনো প্রিপারেশন মানে লাগে না, লাগে হলো লাক, আর সেকেন্ডলি এক্সাম হল স্ট্রেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর বেসিক, তোর বেসিক এসএসসিতে ভালো থাকলে তুই এইচএসসিতে হলিক্রসে চান্স পাবি। এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে আমার চেয়ে এসএসসি লেভেলে ম্যাট্রিকে মোট মার্ক অনেক বেশি ছিল, হলিক্রসে চান্স পায় নাই। মেডিকেল লাইফ উইল স্টার্ট এট মে, এনি অ্যাডভাইস? নিশাদ তাসিম, বিগ ফ্যান আপু। ওরে নিশাদ, আমি তোর বিগ ফ্যান। আচ্ছা, মেডিকেল লাইফ মেতে স্টার্ট হবে, অ্যাডভাইস আমি বলবো 5টা অ্যাডভাইস দিতে চাই। ফার্স্ট, ডোন্ট স্ট্রেস আউট, তুমি সব সর্ট আউট করবা, ঠিক আছে, ডে বাই ডে। প্রথমে এত কিছু কারিকুলাম পড়বো কেমনে, আপু আমি কি পাস না ফেল করবো, স্ট্রেস নিও না, ডে বাই ডে প্রত্যেক দিন তুমি কিছু না কিছু শিখবা, ঠিক আছে, গ্রো করবা। সেকেন্ড, মেডিকেলে ঢুকার সাথে সাথে পাখা যাতে না গো, যেমন যাতে না ভাবো ওয়াও আই এম বাই মাই ওন, না আমি এখন সব হনু করে ফেলবো, মানে বেলুন কেন উঠতেছে আল্লাহ জানে, মানে আমি সবকিছু করে ফেলবো, এখন দুনিয়া উদ্ধার করে ফেলবো, আমি এখন রাতে বন্ধুদের সাথে ঘুরতে যাব, লেট নাইট পার্টি করব, বন্ধুদের সাথে এই দিকে ঘুরতে যাবো, ঘুরতে যাবা,
অবশ্যই ঘুরতে যাবো, আমি অনেক ঘুরতে গেছি, বাট একটা লিমিট রেখা, ঠিক আছে? তুমি পুরা উড়ু 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 পাংখা গজা উড়ু উড়ু হয়েও না, তাহলে বখাটে হয়ে যাবা, ফার্স্ট প্রফি পাস করতে পারবে না। থার্ড, ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে সতর্ক থাকো। ফ্রেন্ড মেডিকেলের অবশ্যই দরকার, বাট অনেক স্নেক আসছে। ট্রাস্ট মি, ফার্স্ট ইয়ারে আমাদের যে বিশাল গ্রুপ ছিল, এখন কারোর সাথে কোনো মুখ দেখা দেখি নেই, খুব একটা কথাবার্তা নাই, অনেক পার্থক্য। সো বাট এমন না যে আমার ফ্রেন্ড নেই, আমার কিছু জেনুইন ফ্রেন্ড আছে যাদের কাছে কি আমি ভেবে করে কানতে পারি, ঠিক আছে? সো ফ্রেন্ড বানানোর আগে একটু সতর্ক থেকো। ফোর্থ, নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক বেশি খেয়াল রাখো। আমার মেডিকেলে চান্স পাওয়ার পর আমার ভিটামিন ডি এর এত ডেফিসিয়েন্সি, আমি স্ট্রাগল করতেছি। আমার 24 ব্যাচের অ্যাডমিশনের সময় আমার এত ভয়ঙ্কর অবস্থা ছিল শরীরে, আমি ভিটামিন ডি এর ইনজেকশন নিয়ে 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 এখন কিছুটা ভালো হয়েছে। আমি দাঁড়ায় ক্লাস নিতে পারতাম না, আমার এমন হয়েছিল যে বব একদিন ক্লাস নেওয়ার সময় আমার পুরো পা ফ্রিজ হয়ে গেছিল, মানে এত কষ্ট হইতো। তো আমি বলবো যে নিজের খাবারের যত্ন মাস্ট। স্ন্যাক্স রাখবা সবসময়, ইনস্ট্যান্ট নুডলস বলো, কর্নফ্লেক্স বলো, সেদ্ধ ডিম, যা মন চায় খাবার, নিজের খাবারটা। এবং লাস্টলি দি ফাইনাল অ্যাডভাইস, একটা জিনিস মাথায় রাখবা, কখনো পেন্ডিং দিবা না, পেন্ডিং আইটেম দিবা না কখনো। এক্সামে আপু এক্সামের প্রিপারেশন ভালো হয় না, তাই আমি এক্সামে বসি না, এক্সাম বাং দিছি, এই কাজটা করো না। যতটুক প্রিপারেশন থাকে, যা থাকে, এক্সামে জাস্ট বসা যাও। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি কিভাবে পড়ি? ক্লাস শুরুর আগে একটু আগায় রাখতে চাই। ভাই ক্লাস শুরুর আগে না পড়ালেখা আগায় খুব একটা লাভ হয় না, ট্রাস্ট মি। আমাদের এরকম আগায় রাখা পোলাপানরা, ওদের এখন হিস্ট্রি খুব ভালো না। এটা বলতে পারো যে তুই একটু ধারণা রাখতে পারো যে আপু এগুলোতে কি পড়ায়, কেমনে পড়ে, বই কি কি, ঠিক আছে? তুই যদি একটু জানো যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বই কি কি, দ্যাট উড বি এনাফ। যেমন অ্যানাটমির জন্য চন্দনা সরকার ম্যামের ইয়ে আছে, ক্লাস আছে, তারপর আশফাক স্যারের উই লাইক অ্যানাটমি আছে, এনাফ ফর অ্যানাটমি, কোনো পেইড ব্যাচ কোর্স লাগে না। ফিজিওলজি আমি পুরাটা গাইড করছি, আমি মেইন বই পড়ি নাই, গাইড করে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পাস করছি। বায়োকেমিস্ট্রি, এবিসি অফ বায়োলজি অ্যান্ড আমাদের ঢাকা মেডিকেলের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট মাশাআল্লাহ সুবহানাল্লাহ বেস্ট ডিপার্টমেন্ট, তারা সেরা পড়াইছে। আমাদের লেকচারার বেস্ট, অ্যানাটমিও বেস্ট টিচার প্যানেল ছিল। কোনটা বলবো, আমাদের টিচারদের লেকচার ডিএমসির, যদি কোনো জুনিয়র দেখে থাকোস, ডিএমসির টিচার প্যানেল মানে একটা থাকে না লেজেন্ডারি ছিল। ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের টিচার প্যানেল, আমাদের ফার্স্ট ফেজের টিচার প্যানেলদের এতটা অবদান, তাদের স্লাইড এত এনরিচ ছিল যে আমাদের এত বাইরে এত কোর্স করতেই হয়নি। দে ওয়ার এনাফ ফর আস, ঠিক আছে? ফার্মগেটে পড়লে কোন কোচিংটার ফুল ব্যাচ কেনা উচিত মেইন হিসেবে? আমি তো ক্লাস করছি মেডিকোর আর রেটিনার এক্সাম, উন্মেষের মেডিকোর ফুল কোর্স কিনছিলাম। এখন এটা তোর উপর ডিপেন্ড করে। এখন আমি ধর একটা কোচিং এর নাম বলে দিলাম, এখন ওই কোচিংটা ওইরকম মান এখনো ধরে আছে কিনা, যেহেতু আমার প্রায় বের হয়েছে 3-4 বছর হয়ে গেছে, আমি কিন্তু জানি না। বাট 3টা কোচিং এর 3টাই ভালো, খুব একটা খারাপ না। তো সব মিলে এটা তোর ডিসিশন হওয়া উচিত, ঠিক আছে? এসএসসি 25 ব্যাচ, ওয়াও। চট্টগ্রামে কোন কোচিং এ ভালো হবে? আমার বাসা কক্সবাজার। আচ্ছা চট্টগ্রামে তো আমি জানি না, এটা আমার আইডিয়া নাই যে চট্টগ্রামে আমি যে মানে কোনো ক্লাস কোচিং কিছু করি না। এক্ষেত্রে তোরকে একটা অ্যাডভাইস দিতে পারি, সেটা হলো তুই নিজে তোর সিনিয়র যারা পাশ করে গেছে তাদের সাথে যোগাযোগ কর, যে আপু বা ভাই আপনারা তো চান্স পেয়েছেন, আপনারা ফিডব্যাক দেন। আমি যখন হলিক্রসে পড়ছি আমি এই কাজ করছি, আমার হলিক্রসের সিনিয়র আপুদের জ্বালাইতাম অনেক যে আপু প্লিজ প্লিজ বলেন হেল্প করেন। তারাও মাশাআল্লাহ অনেক হাম্বল ছিল এবং তারাও আমাকে অনেক হেল্প করছে। যে এই কোচিংয়ে যে আমাকে মেডিকোর কথা আমার সিনিয়ররাই প্রথমে বলছে, নাহলে আমি মেডিকোর জানতাম না। সিনিয়ররাই বলছে যে মেডিকোর ক্লাস ভালো, রেটিনার এক্সাম ভালো। উন্মেষে তো ছোটবেলা থেকেই ছিলাম, বাট এগুলো সিনিয়ররা বলছে। অনুতপ্ত পাখি, ইনশাল্লাহ আগামী বছর। আমার বোন কমেন্ট করে ফাটাই দিতেছে যাতে ওর নাম নেই। সবাই মাশাআল্লাহ বলে না, দৌড়ে দৌড়ে নতুন লেগে শরীর খারাপ হয়ে যায়। হাই বলো হানি, হাই হানি, হাই বলে দে, যাও বাই বাই বলো, বাই বাই। আচ্ছা সব ব্যাচ নিয়ে তো বললাম, আর লাস্টে আরেকটা কথা বলবো যে সামনে 25 ব্যাচকে যদি বলি, তোদের অনেক বিশাল একটা লং রান আছে, ঠিক আছে?
ব্যাক টু ব্যাক হবে, টের পাবি না জানলা আপুটা কি চলতেছে, সেটা চলতেই আছে। সেটা হলো প্রথমে তোদের অ্যাডমিশন এইচএসসি পরে অ্যাডমিশন, কোনো গ্যাপ নাই। এইচএসসি দিবি, হয়তো 2-1 দিন গ্যাপ পাবি, পরের দিন থেকে দেখবি এই কোচিংগুলো ক্লাস শুরু করে দিচ্ছে। নিঃশ্বাস ফেলার সময় পাবি না, অনেক ধকল যাবে। নিজের মানে সুস্থতা নিশ্চিত করিস, যে নিজে যাতে ভালোভাবে সুস্থ টুস্থ থাকোস। আর সেকেন্ডলি বলবো যে স্ট্রেস অনেক থাকবে, বাট স্ট্রেসটাকে পজিটিভলি নিয়ে, যে আপু আমার স্ট্রেস কাজ করতেছে, ওকে পড়তে বস। স্ট্রেস ওভার স্ট্রেস করে আল্লাহ আপু আমি পাগল হয়ে গেছি, পড়ালেখা হইতেছে না, এটা যাতে না হয়। এবং প্রচুর স্ট্রাগল, যে অ্যাডমিশনের স্ট্রাগল অন্য লেভেলের স্ট্রাগল, সেই স্ট্রাগল নিয়ে আমি হয়তো আরেকদিন কথা বলবো। আজকে অনেক রাত হয়ে গেছে, আমি অলরেডি একবার খাইতে যাচ্ছি, আমি খাইতে যাবো এখন। অ্যাডমিশনের স্ট্রাগল নিয়ে আমি নেক্সট কোনো লাইভে আরেকদিন কথা বলবো, আজকে না। আজকে এমনি এসে র্যান্ডমলি ব্যাক করলাম, আরেকদিন হয়তো এরকম র্যান্ডমলি ব্যাক করতে এসে পড়বো, ঠিক আছে? আজকে যাই, আম্মু খাইতে ডাকতেছে। এবং আমার অ্যাডমিশন সিজন, অনেককেই আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানতে চায়, সো ওইটা নিয়ে আরেকদিন পুরা একদম বিস্তারিতভাবে কথা বলবো ইনশাল্লাহ। সো আজকে না আর কি, ওই দিন আরও সময় নিয়ে ইনশাল্লাহ লাইভে আসবো। তো সবাই যারা হুট করে র্যান্ডমলি শর্ট নোটিসে লাইভ দেখতেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।